এটা হলো পিরিফর্মিস মাসেল। এখানে পিরিফর্মিস মাসেল এবং সায়াটিক নার্ভ দেখানো হয়েছে। নমস্কার, কল্যাণ রাজ চ্যানেলে, সঙ্গীতান স্বাস্থ্য উইথ কল্যাণ রাজ চ্যানেলে আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আবারও চলে এসেছি। এবং আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সায়াটিকা। এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম এবং সায়াটিকার বিভিন্ন ধরন সম্পর্কে আজকে আমরা জেনে নেব। আবারও আমরা পেয়েছি আমাদের মাঝে ডক্টর দীপকর বসু মহাশয়কে। তার কাছ থেকে জেনে নেব যে সায়াটিকার বিভিন্ন যে ধরনগুলো সেই সম্পর্কে কি কি ধরনের হতে পারে সেটা জেনে নেব। নমস্কার। আগের দিন বলতে চেষ্টা করেছিলাম সায়াটিকা আছে মানেই আমাদের কোমরে একটা ডিফর্মিটি আছে, একটা আমাদের ধারণা আছে, যে কোনো ডাক্তারবাবু এটা বলে থাকেন এবং সাধারণভাবে সেটা হয়। কিন্তু সেটা সম্বন্ধে আগেই বলা হয়েছে, কোমরের যে কোনো ডিফর্মিটি হোক, সেটা আমাদের স্টেনোসিস হোক বা আমাদের যে লিগামেন্টগুলো আছে সেগুলো মোটা হয়ে যাক, ডিস্ক স্পেস কমে যাক, অস্টিওফাইট হোক, সেটা তো আলাদা, প্রত্যেকের আলাদা চিকিৎসা আছে। কিন্তু একটা বিশেষ ধরনের সায়াটিকা যেটা সাধারণত কোনো ইমেজিংয়ে আসে না, এক্সরেতে আমার কোমরে কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক আছে, অ্যালাইনমেন্ট ঠিকঠাক আছে, আমার ডিস্ক স্পেস ঠিক আছে, আমার হার্নিয়েশন নেই, সব ঠিক আছে, তবুও ব্যথা হচ্ছে এবং কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ ব্যথা আছে। তিনি ব্যথাতে ভীষণভাবেই ভুগছেন, প্রায় পঙ্গুত্বের অবস্থা। সেক্ষেত্রে দেখা গেছে আমাদের পিরিফর্মিস সিনড্রোম নয় তো, পিরিফর্মিস সিনড্রোম নামে আমাদের পিরিফর্মিস একটা মাসল আছে। এই পিরিফর্মিস মাসলটা এই যে আমাদের এই যে পেলভিক গার্ডেল, পেলভিক থেকে বেরিয়ে এসে আমাদের এই গ্রেটার ট্রোকেন্টা অফ লাম্বার এখানে এসে হাজির হয়েছে, এটা হচ্ছে পিরিফর্মিস মাসল। এই মাসলটা কি হয়, অনেক সময় স্টিফ হয়ে যায়, তো এটার জন্য ব্যথা হবে। সেটা সায়াটিকার মতো না হলেও সায়াটিকা হবে, শুধু পিরিফর্মিস সিনড্রোম হতে পারে। আবার এখান থেকে যেহেতু সায়াটিক নার্ভটা বেরিয়ে এসেছে, এই সায়াটিক নার্ভটা বেরিয়ে আসতে গেলে এখানে ওই পিরিফর্মিস মাসলটাকে টাচ করে আসে, তো ওটা যদি গিয়ে কম্প্রেস করে দেয় তখন কিন্তু আপনার ওই সায়াটিকা সিমটমটাই দেখা যাবে, এটাও সায়াটিকা। তবে এক্ষেত্রে দুটো জিনিস কাজ করেছে, পিরিফর্মিস মাসল এর জন্য মূলত দায়ী। তো আমাকে এখান থেকে বেরোতে হবে। এখান থেকে বেরোতে গেলে স্টিফ হয়ে আছে, আগেই বলেছি, আমার ওই মাসেলটা বাইরে থেকে কিছু করে সম্ভব নয়, পেইন কিলার দেওয়াটা খুব বুদ্ধিমানের কাজ নয়, তাতে কোনো মাসেলটা সেরে যাবে না। আবার আগের মতো জায়গায় যেতে গেলে আস্তে আস্তে ওটাকে স্ট্রেচিং করে 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 আপনাকে একদম সম্পূর্ণ সুস্থ অবস্থায় পেতে পারেন খুব সহজেই, খুব অল্প সময়। আর হ্যাঁ, একটা কথা বলি, নিজে নিজে করতে যাবেন না, ভুল এক্সারসাইজ হলে কিন্তু আপনি পঙ্গুও হয়ে যেতে পারেন। আপনাকে পৌঁছানো দরকার একজন জেনারেল ফিজিশিয়ানের কাছে যান, আপনার কি হয়েছে আপনি জিজ্ঞাসা করুন। পিরিফর্মিস সিনড্রোম যদি আপনি তাকে আলোকপাত করতে পারেন, তার আরও সুবিধা হবে ভাবতে। এবং তারপরে একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের সঙ্গে কথা বলে তারা দুজনে কনসাল্ট করে আমার এই আরোগ্যের জন্য যে প্ল্যান, সেই প্ল্যানটা তৈরি করে দেবেন, আপনি ঠিক হয়ে যাবেন খুব অল্প বয়সেই। এবং এখানে আমাদের একটা ক্যাপশন থাকে ফর ইউর কাইন্ড ইনফরমেশন, সেটা হচ্ছে আপনার ব্যথাকে আপনি শক্তিতে রূপান্তর করুন। আচ্ছা, আইটি ব্যান্ড, টিএফএল ব্যান্ড, এগুলো শিফট হওয়ার কারণে যে হাঁটু ব্যথা হয় সেটা সম্পর্কে বলুন। খুব ভালো প্রশ্ন। এটাতে ওই একই ব্যাপার দেখা গেছে। আমার দীর্ঘদিনের এই ডাক্তারি জীবনে দেখেছি যে হাঁটু ব্যথা মানে আমরা হাঁটুর একটা এক্সরে করি, সঙ্গে অনেক সময়ই আমরা কোমরের এক্সরেটাও করে নিই, তো হাঁটুতে কোনো ডিফর্মিটি নেই, সব ঠিকঠাক আছে, কোমরেও সমস্যা নেই, সব ঠিকঠাক আছে, অথচ হাঁটু ব্যথা। এবং হাঁটু ব্যথায় তিনি এতটাই কাতর হয়ে পড়েছেন, অথচ তিনি কোনো সুযোগ করতে পারছে না এখান থেকে কি করে বেরিয়ে আসবে। সেই ব্যথার ওষুধ, যে ব্যথার ওষুধ খেতে খেতে আমার কিডনিটা অচিরেই ড্যামেজ হয়ে যেতে পারে, যাচ্ছেও, তাহলে উপায়টা কি? উপায়টা একটু বলবার চেষ্টা করি। যদি
আপনাদের কাজে লাগে আর কি। উপায় হচ্ছে এই মাসেলটার সঙ্গে আমার একটা মাসেলের অঙ্গাঙ্গী যোগ আছে, সেটাও সঙ্গে সঙ্গে স্টিফ হয়ে যায়। সেটা হচ্ছে টিএফএল নামে একটা মাসেল আছে, অর্থাৎ টেনসার ফাসা ল্যাটি নামে একটা যে মাসেল আছে, আমরা দৌড়তে গেলে, পা উঁচু করতে গেলে, হাঁটতে গেলে এই মাসেলটা কাজ করে। এই মাসেলটা ওভারওয়ার্কের জন্য হোক বা দীর্ঘদিন ধরে একই মাসেল কাজ করবার জন্য হোক, এটা হয়ে গেছে। তো এই মাসেলটাকে আমাদের ধীরে ধীরে যেটা করতে হবে, স্ট্রেচিং করে করে নরম করতে হবে। এবং সঙ্গে সঙ্গে আরেকটা কাজ করতে হয়, সেটা হচ্ছে আমার গ্লুটিয়াস মাসেলটাকে একটু শক্তিশালী করতে হবে। আর কোয়াড্রিসেপ মাসেল, যেটা অনেকেই বলে থাকেন যে তোমার হাঁটু ব্যথা হয়েছে, কোয়াড্রিসেপ মাসেল এক্সারসাইজ করো, সেটা সবসময় ঠিক নয়, উল্টোটাও হতে পারে, সেটা অন্য আঙ্গিক। কিন্তু এক্ষেত্রে এই আইটি ব্যান্ডটা যখন আমার স্টিফ হয়ে গেছে, ব্যথা হচ্ছে, আমার হাঁটুতে ভীষণ ব্যথা, অথচ কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু এই আইটি ব্যান্ডটাকে নারিশ করলে খুব ইজিলি কাজ করা যায়। সঙ্গে সঙ্গে এটাকেও একটু আমার স্ট্রেচিং করতে হবে, এই দুটো মাসেলকে স্ট্রেচিং করতে হবে এবং সামনে কোয়াড্রিসেপ মাসেলটাকে একটু শক্তিশালী করতে পারলেই, এবং করা সম্ভব খুব ইজিলি, তাহলে কিন্তু আমরা ব্যথার ওষুধ কিন্তু প্রথম দিন ফিজিওথেরাপিটা আরম্ভ করবার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যথার ওষুধ আর সাধারণত দরকার হয় না, একটাও দরকার হয় না। শুধু আমাদের এই নলেজটুকু যদি আমাদের ভেতরে ঢুকে যায় যে এটা কেন হয়েছে আমরা জানলাম, এখান থেকে বেরিয়ে আসবার উপায় কি, সেক্ষেত্রে আমার অনুরোধ, আপনি একজন ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন, আপনার সমস্যাটা বলুন, সমস্যাটা বলবার সঙ্গে সঙ্গে তিনি লোকেট করে দেবেন। আপনি জানলেন, আপনি যেটা জানেন সেটা নয় তো, ডাক্তারবাবুকে প্রশ্ন করুন, তিনি একজন ফিজিওথেরাপিস্টের সঙ্গে কথা বলে তাকে নির্দেশ দিয়ে দেবেন কি করতে হবে। আপনি খুব অনায়াসেই এই হাঁটু ব্যথা থেকে এবং এই পায়ের পাশ থেকে যে ব্যথাটা যাচ্ছে সেই ব্যথা থেকে নিবৃত্তি পেতে পারে। এবং এছাড়া একটা ইডিওপ্যাথিক ব্যথা আমরা মানে শুনে থাকি মাঝে মাঝে, সেটা কি? ইডিওপ্যাথিক ব্যথা মানে ইডিওপ্যাথিক ব্যথা মানে কল্যাণ হয়তো বলতে চেয়েছে আমাদের হাঁটুতে কোনো সমস্যা দেখা যায়নি, অস্টিওফাইট নেই, তার গ্যাপিং কমেনি, তার কার্টিলেজ ক্ষয়ে যায়নি, টিয়ার অ্যান্ড ওয়্যার হয়ে যায়নি, পা বেঁকে যায়নি, তাহলে হাঁটুর অস্টিওআর্থারাইটিস নেই, তাও ব্যথা হচ্ছে। তাও ব্যথা হবার একটা কারণ কিন্তু অনেক সময়, অন্তত আমার একটা পেশেন্টের ক্ষেত্রে আমি দেখেছি, তিনি হাঁটু ব্যথা নিয়ে এসেছেন, কিন্তু তার আসল সমস্যাটা এই পায়ের পাশে আইটি ব্যান্ড ডিফর্মিটির জন্য। এই ডিফর্মিটিটা ছাড়িয়ে ফেললেই স্ট্রেচিং করতে হয়, সেই স্ট্রেচিং করলেই কিন্তু আমরা এখান থেকে একদম রিকভারি হতে পারি। এবং দেখা গেছে একের পর এক ডাক্তার তিনি চেঞ্জ করেছেন, কোথাও গিয়ে তার কি হয়েছে তিনি জানতে পারেননি, যে কোনোভাবেই হোক তার আসল সমস্যাটা কোথায়। এমনকি আমি একজনকে জানি চেন্নাই ভেলোর গেছেন, সেখানে গিয়েও তারা কিছু পায়নি, বা বলছে না আপনার এখানে কোনো সমস্যা নেই, আপনি ফিজিয়াট্রিস্টের কাছে যান। সেখানে যাওয়ার পরে যে একটা লেন্দি প্রসেস, হয়তো 1 মাস 1.5 মাস 2 মাসও লাগতে পারে, সেই প্রসেসটা করবার পরে এখান থেকে কিন্তু বেরিয়ে আসা সম্ভব হয়েছে। এবং আমি 3 মাস সময় দিয়েছিলাম, আমার খুব মনে আছে, সেই রীনা মুখার্জির কথা তোমার মনে থাকবে নিশ্চয়ই। রীনা মুখার্জি এরকম একটা জায়গায় এসেছিলেন, একজন মধ্যবিত্ত গৃহবধূ, তিনি অনেক ডাক্তারের কাছে গেছেন, তারা অনেকেই মোম শেক করেছেন, কোনো কাজ হচ্ছিল না। 1.5 বছর পরে যখন আমার কাছে এলেন, তখন তাকে আমি লোকেট করে দিলাম এটা 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 হয়েছে। পরপর 2-3টে বার আমাকে ইন্টারভেনশন করতে হয়েছে, ফিজিওথেরাপিস্টরা গিয়ে পরামর্শ করে যে জায়গাটা এলো, তিনি কিন্তু 1 মাসের মধ্যে সম্পূর্ণ সুস্থ এই জায়গাটা থেকে। তিনি আর বলছেন না তার হাঁটু ব্যথা হয়েছে, এবং তার কেন হয়েছিল সেই জায়গাটাও আমরা সেই মানে গোয়েন্দার মতো খুঁজে খুঁজে বার করা হয়েছে কিভাবে হয়েছিল। উনি একটা মাসল দীর্ঘদিন তিনি ওভার এক্সারসাইজ করে ফেলেছেন, এবং ওভার এক্সারসাইজ করলে ওটা তো স্টিফ হয়েছে, আবার সঙ্গে সঙ্গে আবার উল্টো দিকে যে মাসলগুলো, অর্থাৎ আমি এক্ষেত্রে হয়েছে ওর ওই কাপ মাসল আর এই আমাদের এই মাসলটা হ্যামস্ট্রিং মাসলটা দুর্বল হয়েছে। তা এটাকেও করে দিলাম, আস্তে আস্তে এটা শক্তিশালী করলাম, এটা স্টিফনেসটা কমানোর জন্য স্ট্রেচিং করিয়ে দিলাম, 1 মাসের মধ্যে একদম ঠিক বিলকুল।
তাহলে আমরা কি কিছু বন্ধ ব্যায়াম কর, এটা বন্ধ কর। অসুবিধা নেই, চলুন চলুন। ও তুই কেটে দিবি। আচ্ছা, এবার আপনি একটু আগে বলছেন পিরিফর্মিস সিনড্রোমের জন্য কিছু এক্সারসাইজ আছে, সেই পিরিফর্মিস এক্সারসাইজের জন্য কিছু এক্সারসাইজ যদি আমরা দর্শকদের উদ্দেশ্যে বলতে পারি ওকে, সেটা বলুন। তো সেটা যদি একটু বলেন তো আমার হচ্ছে তখন ঠিক আছে, আমি বলবো তুমি এটা করতে থাকো, এটা করলেই তোমার হয়ে যাবে। এবং আমি যখন তোকে নির্দেশ দিচ্ছি তো সেগুলো কিন্তু এডিট করে দিবি, একটার পর একটা তুই এডিট করে দিবি। ঠিক আছে, বলছি তাহলে। ঠিক আছে। আচ্ছা, আমরা আপনি বলছিলেন যে পিরিফর্মিস সিনড্রোমের জন্য কিছু এক্সারসাইজ রয়েছে, তা আমরা দর্শকদের সুবিধার্থে যদি কিছু এক্সারসাইজ দেখাতে পারি তাহলে সবাই হয়তো উপকৃত হবেন। তাহলে সে সম্বন্ধে যদি আলোকপাত করা যায়। পিরিফর্মিস সিনড্রোমের জন্য মূলত স্ট্রেচিংটার উপরে জোর দেওয়া হয়, স্ট্রেচিং, যাতে করে যে মাসেলগুলো আমার স্টিফ হয়েছে, পিরিফর্মিস সিনড্রোমের দুটো মাসেল আমার স্টিফ হয়। একটা হচ্ছে এই গ্লুটিয়াস ম্যাক্সিমাস, মানে আমাদের গ্লুটিয়াসের তো তিনটে ভাগ, সেই তিনটে ভাগের ওপরে যে ভাগটা, সেই ভাগটা খুব স্টিফ হয়ে যায়, এখানে খুব ব্যথা হয়। আমরা আসলে অ্যাকচুয়ালি এটা দেখেই বুঝতে পারি এখানে পেইনফুল জায়গা মানেই এটা পিরিফর্মিস সিনড্রোম। আর কি, আমার পিরিফর্মিস মাসেলটা স্টিফ হয়েছে, সেটা এমন কিছু এক্সারসাইজ খুব ইজিলি কাজটা করলেই কিন্তু খুব সহজে পেন কিলার সেই দিন থেকেই আর প্রয়োজন হয় না, প্রথম দিন করবার পর থেকেই। এবং এটা মনে রাখতে হবে, একজন ডাক্তার পিছনে থাকতে হবে যিনি প্ল্যান করে দেবেন, একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট থাকবেন যিনি ওই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে কি করতে হবে বলা যাবে। তো আমরা এখানে কল্যাণকে বলবো তুমি দেখাও যে স্ট্রেচিংগুলো করলে আমাদের এটাকে নরম করে দেওয়া যায় আর স্টিফনেসটা কমানো যায়, আর যে মাসেলগুলো স্টিফ হয়েছে সেগুলোকে অটোমেটিক্যালি ঠিক। নমস্কার, সঙ্গীতান স্বাস্থ্য উইথ কল্যাণরাজ এর একটা নতুন ভিডিওতে আবার চলে এসেছি। আচ্ছা, সায়াটিকা সম্বন্ধে আমরা আগেও জেনেছি বা জানার চেষ্টা করেছি। আজকে জানবো সায়াটিকার একটা নতুন ভাগ সম্পর্কে। একটা নতুন মাসেল রয়েছে, পিরিফর্মিস মাসেল। তো সেটার সাথে সায়াটিকার কি সম্পর্ক সেটা আমরা জেনে নেব। সাথে রয়েছেন ডক্টর দিবাকর বসু, জেনে নেব। নমস্কার, আমরা দীর্ঘদিন ধরে সায়াটিকার সম্বন্ধে বলবার চেষ্টা করেছি। এখন সায়াটিকার তো অনেকগুলো ভাগ আছে, কারণ আছে, তো প্রত্যেকটি পেশেন্ট ইউনিক, এক একজনের এক এক রকমভাবে হবে। তবে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে সায়াটিকার কজ একটা ছোট্ট মাসল, এখানে দেখাবার চেষ্টা করেছি আমরা, পিরিফর্মিস মাসল। এই মাসলটা অনেক সময় স্টিফ হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়। শক্ত হয়ে যাওয়ার জন্য সেটার উপরে ভীষণ প্রেশার পড়ে। এই প্রেশার পড়বার জন্য আমাদের একটা ব্যথা হয়। সেই ব্যথার সঙ্গে সায়াটিক নার্ভ, যেহেতু আমরা দেখাতে চেষ্টা করেছি সায়াটিক নার্ভ এখান থেকে বেরিয়েছে, এই সায়াটিক নার্ভের উপরে প্রেশারটা পড়ে। এখন আমরা সায়াটিকা বলতে গেলে তো দীর্ঘদিন ধরে এটা সবাই জানেন, ডাক্তারবাবুরা জানেন, ফিজিওথেরাপিস্টরা জানেন, সায়াটিকা হচ্ছে প্রেশার or irritation of sciatic nerve, প্রেশার or irritation of sciatic nerve। যে নার্ভটা আমার কোমর থেকে এসেছে, কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত চলে গেছে, একটা চওড়া নার্ভ। এই নার্ভটা আমার সমস্ত নিউট্রিশন নিয়ে আসে পুরো পায়ের এবং ফিরেও যায়। ওই সায়াটিক নার্ভের প্রচুর কাজ রয়েছে, নিউট্রিশন নিয়ে আসে এবং বর্জ্যগুলো আমাদের ফেরত নিয়ে যায়। তো এই সায়াটিক নার্ভ যদি কখনো কম্প্রেসড বা ইরিটেট হয়ে যায় তখন প্রচণ্ড ব্যথা হয়, এবং সেই ব্যথাটা আমার এই গ্লুটিয়াস থেকে নিয়ে গিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত চলে যায়। এই হচ্ছে সায়াটিকার প্রধান কারণ। এখন যেটা হয়, ও আমাকে বললো যে পিরিফর্মিস সম্বন্ধে কিছু বলবার জন্য। পিরিফর্মিস মাসলটা আমরা দেখাতে চেষ্টা করেছি। এই হচ্ছে পিরিফর্মিস মাসল, আমার এই হিপ বোন থেকে বেরিয়ে এসেছে এবং গিয়ে এই যে গ্রেটার টোকেনটা আমার লম্বা, মানে আমার যে ফিমার, এই ফিমার বোনটার গ্রেটার টোকেনটা পর্যন্ত চলে এসেছে। এটা কি হয়, অনেক সময়
শক্ত হয়ে যায়। অতিরিক্ত কারণ, অতিরিক্ত প্রেশার বা ইমব্যালেন্স তো আছেই, তার সঙ্গে যদি অতিরিক্ত প্রেশার পড়ে আমার গ্লুটিয়াস মাসেলে, আমাদের যে মানে বাটাকের 3টে ভাগ আছে, ম্যাক্সিমাস, মিডিয়াস আর ছোট যে মাসেলটা, তো এই দুটো গ্লুটিয়াস ম্যাক্সিমাসটা হচ্ছে ভীষণভাবে স্টিফ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। ও তখন আর এই যে রোটেট করবে, এদিক ওদিকে নেবে, সেগুলো আর পেরে ওঠে না, ব্যথা হচ্ছে, এখানে ব্যথা হচ্ছে, আমার কুচকিতেও ব্যথা হচ্ছে। এই জায়গাটায় হচ্ছে আমাদের সবচেয়ে নেগলেক্টেড একটা কথা, সাধারণত শোনা যায় না, কিন্তু অধিকাংশ সায়াটিকা দেখা গেছে এইটা স্টিফ হয়ে যাবার কারণেই ঘটেছে। এখন এখান থেকে বেরিয়ে আসবার জন্য আমরা কি করতে পারি? কিন্তু পিরিফর্মিস সিনড্রোম হয়েছে সেটা একজন সাধারণ মানুষ কি করে বুঝবেন? খুব ভালো কোশ্চেন। এই কোশ্চেনটা অনেক সময় করা হয় না, আমরা হতাশায় ভুগতে থাকি। অ্যাকচুয়ালি পিরিফর্মিস সিনড্রোম মানে সায়াটিকা তো হয়েছে বুঝে গেছেন, যে কোনো ডাক্তারবাবু, যে কোনো আমার ফিজিওথেরাপিস্ট তারা বুঝেই যাবেন। কিন্তু পিরিফর্মিস সিনড্রোম হয়েছে সাধারণ রোগীরা কি করে বুঝবেন? পিরিফর্মিস সিনড্রোম হলে আমরা আগেই বলেছি, আমার গ্লুটিয়াসে একটা ব্যথা হবে, যে কোনোভাবে হাঁটা চলা করতে গেলে, নড়াচড়া করতে গেলে, দৌড়তে গেলে আমার এই বাটকের উপরে একটা ব্যথা অনুভূত হয়। সঙ্গে সঙ্গে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আমার যেহেতু এই পেলভিক বোন থেকে গ্রেটার টোকেনটা পর্যন্ত চলে গেছে মাসেলটা, এই মাসেলটা স্টিফ হয়ে গেছে, আমার কুচকিতেও একটা ব্যথা হতে পারে। তাহলে আমার গ্লুটিয়াসে ব্যথা, কুচকিতে ব্যথা, ফলোড বাই সায়াটিক নার্ভও কম্প্রেস করে দিয়েছে। তো আমাদের তখন এই গ্লুটিয়াস মাসেলের যে এক্সারসাইজগুলো আছে, সেই এক্সারসাইজগুলো ঠিকঠাকভাবে করে যেতে হবে ডাক্তারের পরামর্শে, ফিজিওথেরাপিস্টের সাহায্যে। এই মাসেলটাকে শক্তিশালী করে, এটা উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়। স্টিফ হয়েছে তা সত্ত্বেও এটা কিন্তু খুব দুর্বলও হয়েছে, আর দুর্বল হয়েছে বলেই কিন্তু এটা হলো। যেমন আমাদের কোয়াড্রিসেপ মাসেল এবং আমাদের হ্যামস্ট্রিং মাসেল যদি ইমব্যালেন্স হয়ে যায়, কোয়াড্রিসেপ মাসেলটা সাধারণত শক্তিশালী হয়। তো হ্যামস্ট্রিং সম্বন্ধে আমরা ভাবি না, হ্যামস্ট্রিংকে শক্তিশালী করতে পারলেই কিন্তু আমার এই পায়ের যাবতীয় সমস্যা, হাঁটুর, ঠিক হয়ে যাবে। তেমনি এই গ্লুটিয়াস মাসেলকে যদি আমরা স্ট্রেচিং করে, তার শক্তি এনে, এইটাকে স্ট্রেচিং করে, আমার পিরিফর্মিস মাসেলকে স্ট্রেচিং করে আমরা এই সায়াটিকাটাকে কন্ট্রোল করতেই পারি। দুদিকেই করতে হবে। শুরু হোক। 1 2 3 4 5, 10টা রেপ, 3টে সেট, অর্থাৎ 30 বার হবে। আচ্ছা, নেক্সট আমাদের এখানে গ্লুটিয়াস মাসেলটা স্ট্রেচিং হচ্ছে, নমনীয় হচ্ছে, শক্তি বাড়ছে। সঙ্গে কি হচ্ছে, আমার এইখানকার যে মাসেলগুলো আছে, এই পাটা যদি এখান থেকে এটা করা যায়, এক্সট্রা হয়, পরবর্তী ক্ষেত্রে করতে পারেন। এইটা করলে কিন্তু এই যে এটা যখনই করছি তখন আমার এই হ্যামস্ট্রিং, গ্লুটিয়াস, এই কাপ মাসেল সব কিন্তু স্ট্রেচিং হচ্ছে, শক্তি বাড়ছে। তাহলে এইটা করে এখানে এটা করবে, এখানে টানার জন্য হচ্ছে। আচ্ছা, নেক্সট উল্টো 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, পরবর্তী স্ট্রেচিংয়ে এসো। দুদিকেই করতে হবে, কারণ নইলে ব্যথাটা উল্টো দিকে প্রেশার পড়ে যাবে। ইজি থাকো, ইজি, সোজা হয়ে ইজি। হ্যাঁ, দারুণ। এখানকার দেখুন এই পিরিফর্মিস মাসেলের উপরে চাপ পড়ছে। আগেরটা গ্লুটিয়াস যদি থাকে, তো এটা পিরিফর্মিস মাসেলের উপরে কিন্তু আমরা মানে স্ট্রেচিংটা করতে করেছি। এই স্ট্রেচিংটা হওয়ার জন্য খুব দ্রুত হবে এবং খুব অল্প দিনের মধ্যে এখান থেকে বেরিয়ে আসা সম্ভব হয়ে গেল। আচ্ছা, এবার যেটা করছি, এটা আরেকটা স্ট্রেচিং পিরিফর্মিসের জন্য এবং কোমরের জন্য ভীষণ এফেক্টিভ। কেন করব? আমরা জানি আমাদের ডিসব্যালেন্স হয়ে গেছে বলেই, টোটাল বডির ডিসব্যালেন্স হয়ে গেছে বলেই কিন্তু আমাদের সমস্যা হয়েছে। তাহলে আমরা যেটা করতে পারি, এই ব্যালেন্সটা আনা, যখনই একটা পা তুলে আমি দাঁড়াচ্ছি তখনই আমার ব্যালেন্সটা আস্তে আস্তে ঠিক হচ্ছে, যখনই করছি তখন আমার ব্যালেন্সের কাজটা হয়ে যাচ্ছে। এবং ব্যালেন্সের কাজটা হয়ে যেতে যেতে পুরো শরীর আপনার কিন্তু একটা
সামঞ্জস্যতার মধ্যে এগিয়ে আসবে। যখন আপনি হেঁটে যাচ্ছেন, হাঁটা চলাতে এফেক্ট পড়ে যাবে, ভীষণভাবে ভীষণভাবে এফেক্ট পড়বে। অর্থাৎ আপনি একটা হিম্যান বা শি লেডি হিসেবে আপনি পরিগণিত হতে পারেন, আপনার যদি এই পশ্চারটা ঠিক থাকে। এতে পশ্চারটা ঠিক হবে, দুমদাম পড়ে যাওয়ার যাদের অভ্যাস তাদের জন্য এটা ভীষণ এফেক্টিভ। এছাড়া যে কোনো মানুষের যে কোনো ডিফর্মিটির জন্য এটা ভীষণ এফেক্টিভ। এই এক্সারসাইজটা পারলে করবেন, কিন্তু এটার অনেক সহজ উপায় আছে, ও একটু দেখাতে চেষ্টা করছে, সেটা দেখুন যেভাবে করা যায় আর কি। দুটোই দেখেন, 1 2 3 4 5। নেক্সট উল্টো পা, উল্টো পা, 1 2 3 4 5। আচ্ছা, এটার সঙ্গে সঙ্গে এটাকে আরেকটু ভাবেই করা যায়, সেটা হচ্ছে আমরা যদি এটাকে নিয়ে আস্তে আস্তে চেষ্টা করি তাহলেও কিন্তু একটা কাজ হয়। হ্যাঁ, তাহলে পিরিফর্মিস মাসলটা ভীষণভাবে কাজ করে। চলো 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 টানো। হ্যাঁ, 1 2। আচ্ছা, এটা ধরে নেওয়া যেতে পারে, এটা প্রয়োজনে বলবে, এটা বলছে কেন দিচ্ছি। আচ্ছা চল চল চল। আচ্ছা, যাদের প্রথম প্রথম অসুবিধা হবে তারা একটা কিছু সাপোর্ট নিয়ে নিন প্রথমত, কারণ আমার দরকার হচ্ছে এখানকার টেনশন। পরে আপনি চেয়ার অটোমেটিক্যালি ছেড়ে দেবেন, মানে আপনি ছাড়তে পারবেন, ব্যালেন্সটা চলে আসবে। ডান পা করেছি, বাঁ পাটা দেখিয়ে দাও। বাঁ পায়ের, আচ্ছা এটা না, কিন্তু আমি সাধারণ মানুষের জন্য বলবো এটা ধরে কর, নালে হাবড়ে যেতে পারেন। চলো, পাটা সোজা, ফাইন।